নমস্কার। ঘরে বাইরের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। আজকের এই ভিডিওতে আমরা রামনবমীর অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাতে চাই এই রামনবমী আপনাদের জীবনে আরো অনেক সুখ নিয়ে আসুক। আজকের এই ভিডিওর মধ্যে আমরা রামনবমীর বিভিন্ন পার্সপেক্টিভগুলো আলোচনা করব। অজানা বহু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা দেখব এর পুরাণ, এর আধ্যাত্মিকতা এবং এর সায়েন্স কিভাবে এর সঙ্গে যুক্ত, কি কি রয়েছে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, হয়তো এখনো জানি না, কিন্তু আজকের পরে আশা করি সেই জিনিসগুলো আপনাদের আর অজানা থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়টাকে আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনার মধ্যে আনা যাক। সবার প্রথমে রামনবমী অ্যাকচুয়ালি কি? রামনবমী বেসিক্যালি রামলালা বা শ্রীরামের জন্মতিথির কথা বলা হচ্ছে। চৈত্র মাসের যদি শুক্লপক্ষের নবমী বা বসন্তকালীন যে নবরাত্রি চলছিল আমাদের, সে নবরাত্রির শেষ দিনটাকে, সমাপ্তির দিনটাকে ধরা হয়। এ নিয়ে অনেক মতামত রয়েছে যে এই দিনটার কিসের গুরুত্ব বা কিভাবে গুরুত্বপূর্ণ। তবে এইটা আমরা বলতে পারি যে ভগবান শ্রীরামের শুভ জন্মতিথি দিনটাকে এটা সেলিব্রেট করা হচ্ছে। অধর্মের বিনাশ, ধর্মের স্থাপন এবং অধর্মকে বিনাশ করে ধর্মের যে স্থাপন বা সূচনা, সেই দিনটাকে বা সেই উপলক্ষেই কিন্তু রামনবমী পালন করা হয় বা ধরে নেওয়া হয়। এটা তো হলো রামনবমী কি সে ব্যাপারে। আমি যদি একটু পুরাণের দিকে যাই, একটু পুরোনো দিনের কথা যাই, তাহলে আমরা জানতে পারবো যে শ্রীরামের যে জন্ম এবং তার যেই যুগটা, সেই যুগটাকে আমরা ত্রেতা যুগ বলে থাকি। ঠিক আছে? আপনারা হয়তো জানেন ত্রেতা, দ্বাপর এরকম অনেক যুগ এসছিল, যেমন বর্তমানে কলিযুগ। সেরকম ত্রেতা যুগে শ্রীরামের জন্ম হয়। শ্রীরামের মা এবং বাবার কথা, পিতা এবং মাতার কথা যদি বলা হয়, রাজা দশরথ ছিলেন তার পিতা এবং মাতা কৌশল্যা ছিলেন তার মা। আর দশরথ রাজার ৩ স্ত্রী ছিলেন এবং তার মধ্যে জ্যেষ্ঠ স্ত্রী যিনি কৌশল্যা, তার কিন্তু সন্তান ছিলেন শ্রীরাম। জন্মস্থান যদি বলা হয় যে অযোধ্যায় জন্ম, এবং এই নামটাও অনেকভাবে খুব রিলিভেন্ট এবং মিনিংফুল। এই যে অযোধ্যার কথা বলা হচ্ছে সেটা সরয়ূ নদীর তীরে অবস্থিত এই স্থানটা, এবং সরয়ূ নদী আরো অনেক কারণে এখানে রিলিভেন্ট একটা জায়গা বা একটা নদী। সেখানে কিন্তু শ্রীরাম এবং লক্ষ্মণ পরবর্তীকালে দেহত্যাগও করেন, সেই কথাও বলা হয়। এছাড়া যদি বলা হয় যে রাবণের বধ করার জন্য এবং ধর্মের স্থাপন করার জন্য, রাম রাজ্যের প্রতিষ্ঠা করার জন্য কিন্তু শ্রীরামের জন্ম হয় ত্রেতা যুগে, এই কথা বলা হয়। এরপরে যদি আমি আসি, শ্রীরামকে চারটে কারণে কিন্তু একজন এমন রামের কথাই যখন মনে হয়, আমরা বলি যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। কেন বলা হয়? তার চারটে অ্যাসপেক্ট যদি আমি বেসিক ধরি, প্রথম হচ্ছে পিতার আদেশ পালন করার ব্যাপারটা যদি দেখি। প্রথমে পিতার আদেশ পালন করে কোনো কারণ জানতে না চেয়ে 14 বছরের বনবাসের কথা একবারে মেনে নেওয়া, এরকম হয়তো একজন আদর্শ পুত্রের পক্ষেই সম্ভব। আদর্শ স্বামী যে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য এই রাবণের যে লঙ্কা, সেই লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছিল এবং তার জন্য বহু যুগ, বহু বছর ধরে বহু বাধা, সেইগুলোকে কাটিয়ে উঠে সেই জিনিসটা করেছিল। তাহলে উনি কিন্তু আদর্শ স্বামী। এছাড়া উনি যখন পুরোপুরি যখন এই সীতা উদ্ধারের পরে রাজ্যে গেলেন, এবং আদর্শ রাজার ভূমিকাতেও কিন্তু তিনি রাজ্য পালন করেছেন, রাজ্যের দায়িত্ব নিয়েছেন। তার মানে তিনি আদর্শ রাজাও। এবং সব শেষে যদি বলা হয়, তিনি আদর্শ একজন সখা বা বন্ধুও। তার কারণ আমি বহু ক্ষেত্রে এই জায়গাটা আমরা দেখতে পাই যে গুহক চণ্ডাল থেকে শুরু করে, সুগ্রীব থেকে শুরু করে, যদি আমরা ইয়ের কথাও বলি, আরো অনেকের কথা বলি, সবার সঙ্গে কিন্তু উনি ভালো রকমের সৌভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বের সম্পর্কটাকে উনি পালন করেছিলেন, এবং সেটাও কিন্তু একটা আদর্শ। এই জিনিসগুলো আমি কেন বলছি, কেন রাম রাজার কথা বা শ্রীরামের কথা বা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা এত রিলিভেন্ট এখনো। একজন আদর্শ বন্ধু কেমন হওয়া উচিত, একজন আদর্শ পুত্র কেমন হওয়া উচিত, একজন আদর্শ স্বামী কেমন হওয়া উচিত, একজন আদর্শ রাজা বা নেতা কেমন হওয়া উচিত, সেটা আমাদের জানার দরকার। এবং তার জন্যই শ্রীরামচন্দ্র এখনো আমাদের কাছে ইকুয়ালি রিলিভেন্ট। তার জন্য বলা হয় রাম রাজ্যের কথা। আরেকটু এগোই ব্যাপারটার মধ্যে যদি আরেকটু এগোই, আমরা দেখতে পাবো এর পরে, এটা তো আমরা বুঝলাম,
ইতিহাসের পাতায় যদি শ্রীরামের অস্তিত্বের কথা বলা হয়, তার বংশের কথা বলা হয়, সবার প্রথমে হচ্ছে বংশ পরিচয় হচ্ছে সূর্য বংশ বা ইক্ষ্বাকু রাজবংশ। এবার এই জায়গাটা আমি একটু আসি যে আমি যদি শ্রীরামচন্দ্রের যদি আমি জন্মের ব্যাপারটা দেখি, ওনার বংশের যদি সূর্য বংশ, এবং এর জন্য কিন্তু বলা হয় যে ওনার যেই বংশটা সেটা সূর্য বংশ। এবং আমরা যে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সিনেমা দেখেছি, বিভিন্ন সিরিয়াল দেখেছি, সেখানে কিন্তু রামচন্দ্রের মাথায় যে তিলকটা রয়েছিল বা যেই ছবিটা বা যে ইয়েটা রয়েছিল, টিকাটা রয়েছিল, সেটা কিন্তু সূর্যের। যাই হোক, তার সন্তান মনু, তার সন্তান ইক্ষ্বাকু, ওর জন্য বলা হয় সূর্য বংশ বা ইক্ষ্বাকু বংশ। তার সন্তান দিলীপ, তার সন্তান রঘু, এবং তার সন্তান অজ, তার সন্তান দশরথ, এবং দশরথ পুত্র শ্রীরাম। ওর জন্য অনেক সময় বলা হয় রঘুবংশী বলা হতো, রামকে রঘুবংশী বলা হতো। কোথা থেকে সে রঘুবংশী আসছে? ইক্ষ্বাকু বংশ, এটার কথাও হয়তো আপনারা শুনেছেন। আমিষ ত্রিপাঠীর একটা বই আছে, সেখানেও এই জিনিসটার কথা উল্লেখ পাওয়া যায়। এবং এইটা হচ্ছে তার বংশের যে হায়ারার্কির কথা আমি বলছি, ঠিক আছে? তো সেই জায়গাটা হচ্ছে সূর্য থেকে আসা বংশের শুরু, এবং সেই বংশেরই দশরথের পরবর্তী বংশধর যদি বলা হয় শ্রীরাম। এবং দশরথও কিন্তু রঘুবংশী, কারণ হচ্ছে তার যে বাবার বাবা তিনি ছিলেন রঘু। এবার যদি তার পরবর্তী সময় আসা যায়, দিন যাপন বা আজকের দিনটাকে, বা আজকের দিন না, বেসিক্যালি আমি একদিন আগে ভিডিওটা বানাচ্ছি, তো সেই হিসাবে যদি বলি পরের দিনটাকে, আগামী দিনটাকে, যেই দিনটা আমাদের রামনবমী, সেদিনটা আমাদের কিভাবে পালন করা উচিত? এক তো সবার প্রথমে দিনটা শুরু করা উচিত সূর্যের প্রতি প্রণাম জানিয়ে, কারণ রাম নিজে ছিলেন সূর্যবংশী। তো সেই জায়গা থেকে সূর্যের প্রতি প্রণাম জানিয়ে স্নান করে পরিষ্কার হয়ে দিনটাকে শুরু করা উচিত, কারণ দিনের শুরু সবসময় স্নান করে এবং সূর্যের প্রতি প্রণাম জানিয়েই করা উচিত। সেটা যে কোনো দিনের কথা, আজকের দিনটা তো বা রামনবমীর দিনটা তো বিশেষ করে। এরপরে হচ্ছে বিশেষ পুজো, দিনের ঠিক মধ্যভাগে অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্তের কথা বলি, দিনের যখন 12টা বাজে, দুপুর 12টা, সেই 12টার 24 মিনিট আগে, 24 মিনিট আগে, এবং তার থেকে শুরু করে 24 মিনিট পর পর্যন্ত, এই 48 মিনিটের যে সময়টা দুপুরে, সেইটাকে বলা হয় অভিজিৎ মুহূর্ত, মানে দিনের একদম মাঝের সময়। বলা হয় অভিজিৎ মানে কি? অভিজিৎ মানে হচ্ছে যে জয় করেছে, ঠিক আছে? যে জয় করেছে এরকম একটা মুহূর্ত, যেই মুহূর্তে জয়ের মুহূর্তটাকে বলা হয়। দিনের একদম মধ্যভাগের এই সময়টা, 48 মিনিটটাকে অভিজিৎ মুহূর্ত বলা হয়। এই মুহূর্তে দিনের মধ্যে বিশেষ পূজার আয়োজন করার কথা বলা হচ্ছে। 3 নম্বর যদি গ্রন্থপাঠ, গ্রন্থপাঠের মধ্যে সবার প্রথমে আমাদের যেটা কথা মাথায় আসে, রামচরিত মানুষের কথা মাথায় আসে। এবং তাছাড়াও যদি রামায়ণের নর্মাল যদি কেউ পাঠ করতে চায়, তাহলে সেই পাঠটা করা উচিত। অবশ্যই আবারও বলছি, পুজো এবং স্নান করার পরে নিজেকে পরিষ্কার পরিশোধিত করে। এরপরে শোভাযাত্রা, এটা আমরা অনেকেই দেখেছি। রামনবমী উপলক্ষে শ্রীরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা বের করা, বর্ণাঢ্য একটা রথযাত্রা, ভজন কীর্তনের মাধ্যমে তার প্রতি আস্থা রেখে, তার প্রতি ভালোবাসা রেখে, তার আদর্শের কথা মাথায় রেখে একটা শোভাযাত্রা বের করা। এবং এই জিনিসটা তো আমরা বহু জায়গায় দেখে থাকি, এটা হয়তো আপনারাও দেখতে পাবেন। তো এইটা হচ্ছে দিনের, পুরো দিনের যে দিনচর্যাটার কথা বলা হয়, বা যে সারা দিনের যে নিয়ম হিসাবটার কথা বলা হয়, সেই হিসাবটার কথা বলছি। এরপরে আমি যদি আসি যে অভিজিৎ মুহূর্তের কথা আমি আপনাদের বললাম। যদি আমরা একটু জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে বা সায়েন্সের দিক থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এটা কোন সময়? চৈত্র মাস, বসন্তকাল। এবং বসন্তকাল মানে কি? যে বেসিক্যালি দুটো ঋতু, মানে একটা শীতকাল যাচ্ছে, গরমকাল আসছে, সেই মধ্যভাগে একটা ট্রানজিশন পিরিয়ড, যখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। এই সময় আমরা জানি শীতকালে প্রচুর গাছপালা নুয়ে যায়, গাছপালা সেরকম হয় না। বসন্তকালে আস্তে আস্তে রোদ উঠছে, আস্তে আস্তে প্রকৃতি আরো জেগে উঠছে, এই সময় নতুন নতুন প্রাণের সঞ্চয় হয়। অভিজিৎ মুহূর্ত দিনের ঠিক মধ্যভাগ। সূর্যবংশী রামের জন্মের সময় সূর্য থেকে তার সর্বোচ্চ তেজ তিনি পেয়েছিলেন, কারণ আমরা জানি দুপুর 12টায়, ঠিক দুপুর 12টায় সূর্যের তেজ সর্বোচ্চ থাকে। তাহলে সেই সময় কিন্তু এই সূর্যের তেজটা সর্বোচ্চ এসেছিল, এবং সেই সময় কিন্তু আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্ম হয়েছিল, এবং তার মধ্যে সূর্যের সর্বোচ্চ তেজ এসেছে। নবমী তিথি, রামনবমীর যে নবমী তিথি, চন্দ্রকলার নবম পর্যায়, যা অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রার একটা প্রতীক হিসাবে ধরা হয় এই নবমী তিথিকে। নয় কিন্তু আমরা যদি একটু ভালো করে বুঝি, আমি এটা আলোচনা এখন করব না, কিন্তু 9টা কিন্তু আমাদের বহু জায়গায় খুব আধ্যাত্মিকভাবে যদি বলা হয়, আধ্যাত্মিকভাবে
যদি বলা হয় যে এইটার নাম্বারটি নিউমেরোলজিক্যালি ভ্যালু, এটাও কিন্তু অনেক হাই, অবশ্যই নয়। আমরা যদি দেখি, আমরা 108 বার জব করাতে বলা হয়, এই 108-এর যদি ডিজিটগুলো যোগ করা হয় সেটাও কিন্তু 9-এ গিয়ে এন্ড হয়। 9 কিন্তু খুব সুন্দর, সাংঘাতিক পাওয়ারফুল একটা নাম্বার। তো এই দিনে কিন্তু এই নবমী তিথি, ওর জন্য বলা হয়েছে নবমী তিথিতে চন্দ্রকলার নবম পর্যায়ে থাকে, যা অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রার একটা প্রতীক হিসাবে, সিম্বল হিসাবে এটাকে ধরে নেওয়া হয়। এরপরে যদি আমরা বিজ্ঞানের পুরো কোর ব্যাপারটা দেখি, আমরা একটু বিজ্ঞানের দিকে যদি ঢুকি যে কেন এই জিনিসটাকে আমরা বৈজ্ঞানিকভাবে কিভাবে বলছি। স্যার, আপনি তো পুরো ব্যাপারটাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে গেলেন না। আমি যদি সাইন্টিফিক্যালিও দেখি, দেখো, ঋতু সন্ধিক্ষণ, কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, ঋতু সন্ধিক্ষণ মানে কি, গ্রীষ্মের অবসান হচ্ছে, বা সরি, শীতের অবসান হচ্ছে, গ্রীষ্মের আগমন হচ্ছে, মাঝের সময়টা শরীরের মধ্যে এই ট্রানজিশন পিরিয়ডে, কারণ আমরা ঠান্ডা থেকে গরমের সঙ্গে হ্যাবিচুয়েট হওয়ার সময় আমাদের শরীরে অনেক রকম প্রবলেম হওয়া শুরু করে। এই সময় আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার কমতে থাকে, ইমিউনিটি পাওয়ার কমতে থাকে, কারণ শরীর অত তাড়াতাড়ি একটা শীতের মারাত্মক ঠান্ডা থেকে মারাত্মক গরমের দিকে শরীরকে যে সেইভাবে প্রতিরোধ করতে পারে না, সেইভাবে ট্রানজিট করতে পারে না, এবং তার ফলে প্রচুর রোগ হয়। তোমরা দেখবে ঠান্ডা লাগার ব্যাপারগুলো, এইসব ব্যাপারগুলো প্রচন্ড পরিমাণে থাকে, এর জন্য ইমিউনিটি পাওয়ার আমাদের কমতে থাকে। তা এই সময় আমি কারণগুলো বলছি, আরো যদি দেখি, অটোফেজি মানে কি, উপবাসের পরে শরীরের যে শরীর তার মৃত এবং ক্ষতিকর যে কোষগুলো, সেগুলোকে ধ্বংস করে দেয় এবং নিজেকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে। মাঝে মাঝেই বলা হয় যে উপবাসটা দরকার। আমরা যেটাকে মডার্ন টাইমে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলি, খুব সুন্দর সুন্দর নাম দিয়ে, ফাস্টিং এর নাম দিয়ে। আরে ভাই, আজ থেকে বহু যুগ আগে মুনি ঋষিরা বা আমাদের যারা পূর্বপুরুষরা, মুনি ঋষি পর্যন্ত যাচ্ছে না, আমাদের ঠাকুরদা ঠাকুমা বা তার আগের প্রজন্ম, ইনফ্যাক্ট আমাদের মা বাবাদের ক্ষেত্রেও দেখেছি যে উপবাসের কথা বলতো। উপবাসটা তারা হয়তো পুজো হিসাবে বলতেন, কিন্তু এর পেছনে সায়েন্টিফিক কারণ আছে। আজকে আমরা যে জিনিসটাকে মডার্ন ট্রেন্ড হিসাবে চালাচ্ছি, সেই জিনিসটা এসছে বহুদিন আগের আমাদের ঋষি মুনিদের থেকে। তারা না খেয়ে কিভাবে থাকতেন, তারা কিভাবে করতেন, কিভাবে নিজের শরীরের মধ্যে এনার্জি জেনারেট করতেন, এই জিনিসগুলো তো সায়েন্টিফিক্যাল। এগুলো তো কোনো রকম ভাবে শুধু আধ্যাত্মিকতা নয়, শুধু মাইথোলজি নয়, এগুলোর মধ্যে সায়েন্স আছে। এছাড়া ডিটক্সিফিকেশন, প্রাকৃতিকভাবে পরিপাকতন্ত্রের যে বিশ্রাম দিয়ে, মানে আমি ন্যাচারালি পরিপাকতন্ত্রকে একটা বিশ্রাম দিতে হয়, সারাক্ষণ তাকে আমি কাজে বিজি রাখছি, যখন খুশি খাচ্ছি, সারাদিন ধরে খাচ্ছি, এতে কি করে হবে? পরিপাকতন্ত্রের বিরাম দরকার, তার রেস্ট দরকার, আমাদের মাথার রেস্ট দরকার, ঘুমাই। আমাদের খাবার যদি সারাদিন ধরে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, সারাদিন ধরে হজম হচ্ছে, যখন ঘুমাচ্ছি তখনও খাবার হজম হওয়ার কাজ করছে, তাহলে শরীরের রেস্টটা কখন হবে? শরীরকে নতুন ঋতুর জন্য প্রস্তুত করতে হবে। বৈজ্ঞানিকভাবে এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই চৈত্রে যে নবরাত্রির সময় অনেকে উপোস করে, উপবাস করে, অনেকে যে নিরামিষ খায়, যেটা সাত্ত্বিক খাবার বলা হয়। আমাদের 3 রকম খাবার হয়: সাত্ত্বিক, তামসিক আর রজ। রজ খাবার, তামসিক খাবার এবং সাত্ত্বিক খাবার। শরীরে সাত্ত্বিক খাবার মানে কি, নিরামিষ টাইপের খাবার, যেই খাবারের মধ্যে শাকসবজি এবং ডেয়ারি আইটেম আছে। অবশ্যই যারা ডেয়ারি আইটেম খেতে পারেন না তাদের ব্যাপারটা, তারা শুধু শাকসবজির ক্ষেত্রে। তো সেই খাবার শরীরের পক্ষে ভালো, শরীর হজম করতে পারে তাড়াতাড়ি। শরীরের মধ্যে কোনো রকম বেশি এনার্জি এসে গেলে হাই প্রেশার শুরু হয়ে যায়, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, এই জিনিসগুলো হয় না যত তামসিক এবং রজ খাবারের থেকে দূরে থাকা যায়, যত সাত্ত্বিক খাবারের দিকে যাওয়া যায়। এবং শরীরও এটা বলে। এবং সেই উপলক্ষে 9টা দিন যদি সায়েন্টিফিক্যালি তোমরা দেখো, আপনারা দেখেন, তাহলে সায়েন্টিফিক্যালি ভাবুন। যদি আপনারা আধ্যাত্মিকতা ভাবেন, আধ্যাত্মিকতা ভাবুন, যেভাবে আপনি ভেবে খুশি হবেন। কিন্তু শরীরকেও তো যত্ন নিতে হবে, তাই না? শরীরটা তো আমাদের এক্সিস্টেন্সের একটা মিডিয়াম, তো সেই জায়গাটা তাকেও তো সুস্থ রাখতে হবে। এর পরবর্তী আমি যদি একটু পার্ট বাই পার্ট পুরো জিনিসটাকে আমি সায়েন্টিফিক্যালি বলি, উপবাসের বিষয়টাকে আগে যদি দেখি, আধ্যাত্মিকতায় যারা স্পিরিচুয়ালি বিশ্বাস করেন তার ভাববেন আত্মার শুদ্ধি দরকার, ইন্দ্রিয়ের ওপর একটা সংযম দরকার, বা পাপ মোচন দরকার। কিন্তু আমি যদি এই জিনিসটাকে আপনাদের জন্য সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করি, পরিপাকতন্ত্রের একটা বিশ্রাম দরকার, আমাদের যে সারাদিন পরিপাক হচ্ছে সেটাকে বিশ্রাম দরকার, ঠিক আছে? অটোফেজি দরকার। অটোফেজি মানে হচ্ছে সেলুলার ডিটক্স করার দরকার, সেলুলার যেই সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ডিটক্সিফিকেশন দরকার। এটার জন্য ভাবুন সাত্ত্বিক আহার, যেটার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, সাত্ত্বিক, তামসিক, রজ খাবার।
তো রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক, ঠিক আছে, রজতম এবং শত। তো রজতম এবং রজতমকে ইগনোর করে আমি কেন সাত্ত্বিক খাবারের দিকে যাব? অনেকেই বলছে তামসিক প্রবৃত্তি নাশ করার জন্য, মনকে শান্ত করার জন্য। মানছি এটা হচ্ছে আপনি আধ্যাত্মিক কথার দিক দিয়ে ভাবছেন, সায়েন্টিফিক্যালি ভাবুন। সহজ পাচ্ছ এই খাবারগুলো, যেটা কিছুক্ষণ আগে বললাম, পুষ্টি প্রদান করে ভালো রকমের, ঋতু পরিবর্তনের সঙ্গে ইমিউনিটি বৃদ্ধি করতে কাজে দেয়, শরীরকে হ্যাবিচুয়েট করতে তাড়াতাড়ি করে, আমার এই ট্রানজিশন পিরিয়ডটাকে আমাকে খুব হেল্প করবে। জাগরণ বা ধ্যানের মাধ্যমে রাতে জেগে থাকা, ধ্যান করা বা প্রাণায়াম করা, এই জিনিসগুলো কি আপনি আধ্যাত্মিক কথা ভাবুন, ঈশ্বরের সাথে গভীর আত্মিক সংযোগ স্থাপন হবে এর মাধ্যমে। আপনি সায়েন্টিফিক্যালি ভাবতে চাইছেন, ভাবুন না, মানসিকভাবে আপনি প্রশান্তি পাবেন, শান্তি পাবেন, মন এবং তার সঙ্গে আপনার ব্রেন, এই জিনিসগুলো কামনেস আসবে। সায়েন্টিফিক্যালি ভাবুন। তার সঙ্গে কর্টিসল, কর্টিসল কি একটা স্ট্রেস হরমোন, যে স্ট্রেস হরমোনের জন্য আমাদের প্রচুর পরিমাণে স্ট্রেস বেড়ে যায়, সারাদিন ধরে আমরা এত টেনশন নিচ্ছি। যখনই আমরা ধ্যান করব, যখনই আমরা রাত জেগে ধ্যান করব, সঙ্গে সঙ্গে সেই স্ট্রেস হরমোনটা কমতে থাকবে শরীরের থেকে, এবং শরীর এবং ব্রেন আরো বেশি ঠান্ডা হবে। এই ব্যাপারটা দরকার। তার মানে আপনারা ভাবুন যে আমি সায়েন্টিফিক্যাল অ্যাসপেক্ট গুলো যেগুলো বলছি, একটাও কিন্তু আমি আউট অফ দ্য বক্স গিয়ে বলছি না, আপনাকে প্রত্যেকটা কারণ দেখিয়ে বলছি। এরপরে যদি আধ্যাত্মিকতা ভাবে আপনি যদি এই ব্যাপারটাকে কিভাবে তাৎপর্যপূর্ণ ভাবুন, অযোধ্যা, অযোধ্যায় রামচন্দ্রের জন্ম, রামচন্দ্রের বংশ অযোধ্যায়। অযোধ্যা, বা আপনি যদি ভেঙে এটার মানে বের করেন, যা যুদ্ধে জয় করা যায় না, অযোধ্যা মানে হচ্ছে যা যুদ্ধে জয় করা যায় না, অর্থাৎ আমাদের অবিনশ্বর মন, আত্মা, সেই মনটাকে, আত্মাকে, আমাদের ইন্টালেক্টকে জয় করা যায় না, সেটাকে অজেয়, সেই জিনিসটাকে মাথায় রেখে অযোধ্যা ওয়ার্ডটাকে সেভাবে নিল। দশরথ, দশরথ মানে কি 10টা রথের সমন্বয়। এবং আপনি ভেবে দেখুন যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে, আপনারা বলবেন 10টা, আপনাদের তো 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এবং 5টায় জ্ঞানেন্দ্রিয় বাদে 5টা কর্মেন্দ্রিয়ও রয়েছে। সেই 10টা জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি, সেই 10টা জিনিসকে আমরা 10টা রথের হিসাবে যদি আমরা ভেবে নিই, তাহলে সেইটাকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। রাম, রাম তো অনেক বড় কথা, আমাদের ভেতরে পরম চেতনা এবং শুদ্ধ আত্মাকে যদি রাম দিয়ে আমরা ডিনোট করি, তাহলে সেই আত্মা, যে আত্মা একজন ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, যে আত্মা ভালো স্বামী হওয়ার বা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, যেই আত্মা ভালো সন্তান হওয়ার যোগ্যতা রাখে, এবং যেই আত্মা ভালো নেতা বা যদি বলা হয় যে রাজা হওয়ার ক্ষমতা রাখে, তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা যদি ভাবি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আধ্যাত্মিকভাবে, আমরা ভাবলে আধ্যাত্মিকভাবে, আমরা যদি জিনিসটাকে প্রাকৃতিকভাবে ন্যাচারাল ওয়েতে বর্তমান সময়ের সঙ্গে রিলেট করতে চাই, তাহলে সেটাকেও রিলেট করা সম্ভব। যিনি 10 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মনোরূপী অযোধ্যা রাজত্ব করেন, তিনিই রাম। তার মানে আপনি সেন্টেন্সটাকে একটু ভাবুন, এই দরকার হলে ভিডিওটাকে পজ করুন, পজ করে 5 সেকেন্ড ভাবুন। যিনি 10 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মনোরূপী অযোধ্যাকে, মনোরূপী অযোধ্যা, মন যাকে জয় করা যায় না, সেই যুদ্ধে জয় করা যায় না মন, সেই মনোরূপী অযোধ্যাকে রাজত্ব করেন, তিনিই হচ্ছে রাম। রাম প্রত্যেক যুগে ছিলেন, রাম প্রত্যেক যুগে আছেন, রাম প্রত্যেকের মধ্যে আছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এক দেশের বিভিন্ন রূপ, ভারতের বৈচিত্র্যমূর্ণ যদি আমি অযোধ্যার কথা বলি, অযোধ্যায় শ্রীরামের জন্মস্থান, সেখানে লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় সমাবেশ হয়। যদি সরয়ূ নদীর কথা বলি, সরয়ূ নদী অনেকভাবে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন? সরয়ূ নদী প্রথমত হচ্ছে সেটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে রামের জন্মস্থান, তার তীরে। সরয়ূ নদী এমন একটা জায়গা যেখানে রাম এবং লক্ষ্মণ সেখানে দেহত্যাগ করেছেন, সেখানে প্রচুর লোক পুণ্যার্থী ওখানে জড়ো হন, সেখানে স্নান করেন, পুণ্য স্নান করেন, এবং মেলার আয়োজন করা হয়। তারপরে যদি দেখি ভদ্রাচলম, তেলেঙ্গানায়, এবং অযোধ্যায় তো আমরা জানি এত বড় মন্দির, শ্রীরামের, রামলালার এত বড় মন্দির রয়েছে, সেখানে তো ভয়ঙ্কর ভিড় হবে, ভয়ঙ্কর জনসমাগম হবে, এটা আশা রাখি। ভদ্রাচলম, তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের একটা সীতারাম কল্যাণমম বা ঐশ্বরিক বিবাহ উৎসব হিসাবে উদযাপিত হয়। সেখানে প্রচুর শ্রীরামচন্দ্র এবং মাতা সীতাকে মাথায় রেখে, এবং তাদের সম্পর্ক বা তাদের যে এক গাথায় তারা বাঁধা, সেই রকম সম্পর্কের কথা বাধায় রেখে একটা ঐশ্বরিক বিবাহ উৎসব আয়োজন করা হয়, যেখানে প্রচুর লোকের একসঙ্গে বিবাহ হয়। সীতামারি, বিহারে, যেখানে হচ্ছে মাতা সীতার জন্ম, সেই জায়গায়ও বিশেষ করে পূজা এবং বর্ণাঢ্য
অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মানে এই ৩টে জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড রিলেভেন্ট জায়গা আজকের দিনের বেসিস তো বিশেষ করে। একবিংশ শতাব্দী মানে বর্তমান সময়ে কেন শ্রীরাম এত প্রাসঙ্গিক? আমি যে জিনিসটা বারবার বলছি যে একজন লিডার কেমন হওয়া উচিত, শ্রীরামের মতো হওয়া উচিত। একজন দায়িত্ববান সন্তান স্বামী কেমন হওয়া উচিত, শ্রীরামের মতো হওয়া উচিত। একজন বন্ধু কেমন হওয়া উচিত, শ্রীরামের মতো বন্ধু হওয়া উচিত। এবং তার সঙ্গে রাম রাজ্যের কথা বারবার বলা হয়, রাম রাজ্যের কথা, যেই রাম রাজ্যের মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে নীতি, সব নীতি রীতি এবং সব রকম ভালো জিনিসগুলো স্থাপন হবে। কোনো রকম এখানে তার মধ্যে কোনো রকম নেগেটিভিটি থাকবে না, কোনো ব্যক্তি এমন থাকবে না যে অন্যকে ঠকানোর কথা ভাববে, কোনো মানুষ আরেকজনকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়ার কথা ভাববে না। এইটাই হচ্ছে রামরাজ্য, যেখানে সব কিছু নিয়ম মেনে চলবে। সেই রামরাজ্যের কথাই তো বারবার বলা হচ্ছে। কতটা পেরেছি আমরা সেটা বিতর্কিত বিষয়, কতটা পারবো সেটাও ভাবার বিষয়। আজকের দিনে আমাদের এই অঙ্গীকারটা রাখতে হবে যে যেন রামরাজ্য যদি এখনো না হয়ে থাকে, সেই রামরাজ্যের স্থাপন যাতে খুব তাড়াতাড়ি করা যায়। কলিযুগে কিন্তু রাম আসবেন না, রাম আমাদের ভেতরে আছেন, সেই রামকে আমাদের বের করে আনতে হবে, সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আজকে আমি যে ভিডিওটা করলাম তার মধ্যে মাইথোলজি বা পুরাণ, বিজ্ঞান বা সায়েন্স এবং ইতিহাস বা হিস্ট্রি পুরোটাকে সনাতন ধর্মের বেসিসে কিভাবে এক সঙ্গে আলোচনা করা যায় সেটার চেষ্টা করলাম। রামনবমী কেবলমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এটা পুরাণের, এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে, আবেগ রয়েছে, ভাবাবেগ রয়েছে এবং ইতিহাসের একটা শিকড় এর মধ্যে রয়েছে। তার সঙ্গে বিজ্ঞানের সঙ্গে জড়িত, বৈজ্ঞানিকভাবে এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম যাতে পুরো জিনিসটা সবার কাছে একদম অ্যাকসেপ্টেবল করানো যায় এবং যাতে বুঝতে পারি যে এর পেছনেও সায়েন্স রয়েছে। আমাদের সায়েন্সের সূত্রটা ওই পাশ্চাত্য জগতে সায়েন্সের বহু আগে শুরু হয়ে গেছে এবং সেটা আমাদের আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে সায়েন্স শুরু হয়েছে, যেটা অন্যান্যদের ল্যাবে শুরু হওয়া সায়েন্সের থেকে অনেক বড় মাত্রা রেখে গেছে, অনেক বড় বড় কথা বলে গেছে। যে জিনিসগুলো আমরা এখন হয়তো পাচ্ছি বা পাইনি, আগামী দিনে পাবো, সেগুলো কিন্তু বহু যুগ আগে আমাদের মুনি ঋষিরা তাদের মধ্যে দিয়ে বলে গেছিলেন। একটা কথা বলেই আজকে শেষ করার চেষ্টা করব। রামনবমীর মূল বার্তা হলো অন্ধকার থেকে আলোর ফেরা। নিজের ভেতরের যে অহংকার, অহম, অশুভ শক্তি রয়েছে, যে তাকে আমরা রাবণ যদি বলি, সেটাকে জয় করতে হবে। শুদ্ধ চেতনা, শুভ শক্তি মধ্যে দিয়ে আমরা রামকে প্রতিষ্ঠা করতে পারি, রামকে, আমাদের ভেতরের রামকে বের করে আনতে পারি। আর এইটাই হচ্ছে আমাদের রামনবমীর প্রথম প্রতিজ্ঞা হওয়া উচিত এবং তবেই গিয়ে আমাদের রাম রাজ্য একদিন আসবে। আমাদের সবার ভেতরে রাবণকে ধ্বংস করে রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুভ রামনবমীর আরও একবার শুভেচ্ছা জানাই সবাইকে। যদি ভিডিওটা ভাল লাগে, অবশ্যই তথ্যবহুল মনে হয়, তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।